নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আমার এই পর্বের প্রতিবেদনের মূল বিষয় 2026 সালে যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কি একটি বিপর্যয় আসতে চলেছে? তৃণমূল কংগ্রেসের সামনে কি বড় বিপর্যয় দেখা দিল? এই বিষয়টা নিয়ে আমার আজকের প্রতিবেদন, এবং কেন এই বিপর্যয়ের সম্মুখীন হতে পারে তৃণমূল কংগ্রেস, তার নির্দিষ্ট প্রমাণ সহ কিছু ব্যাখ্যা আপনাদের সামনে দেব। সে বিষয়ে আসবো নিশ্চিতভাবে আমার প্রতিবেদনের মূল পর্বে। তার আগে যে কথা বলা দরকার, এই 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গের প্রধান তিনটে রাজনৈতিক দল তারা কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আপনারা যদি একটু লক্ষ্য রাখেন তৃণমূলের দিকে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তারা সরকার পরিচালনা করছেন। তাদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে। সে বিষয়ে আলাদা আমি পরবর্তী একটা সময় প্রতিবেদনে আবার সে বিষয়টা নিয়ে আসবো। কিন্তু এই তৃণমূল কংগ্রেস 26 সালকে পাখির চোখ করে তাদের রাজনৈতিকভাবে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন সাম্প্রতিক সময় থেকে দেখবেন তাদের কিন্তু বিভিন্ন যে পর্যায়ের কমিটিগুলো রয়েছে, সেই কমিটিতে কিন্তু ইতিমধ্যেই রদ বদলের কাজ শুরু করে দিয়েছে। আপনারা যদি দেখেন উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যেখানকার নেতৃত্ব ছিলেন, তার অপসারণ যদি আমরা বলি, সেখান থেকে শুরু করে, এবং এই যে রদবদলের কাজটা চলবে 2026 সালের বিধানসভা নির্বাচন ঘোষণার দিনক্ষণ ঘোষণার আগ পর্যন্ত তাদের এই কর্মকাণ্ডটা চলতে থাকবে। যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, তাদের যে শক্তিটা ক্ষয় হয়েছে, মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। একটা অংশের মানুষ যারা বিজেপি এবং সিপিএম এর দিকে যাচ্ছে, কিছু কংগ্রেসের দিকে যাচ্ছে, সেইটাকে আটকানোর জন্য এবং তাদের শক্তি আরো বৃদ্ধি করবার জন্য তাদের এই কর্মকাণ্ডটা চলতে থাকবে। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল খাতায় কলমে বঙ্গ বিজেপি যে অভিযোগটা করে, বামপন্থীরা, সিপিএম পার্টি এবং তৃণমূলও মাঝে মাঝে করে, যে বঙ্গ বিজেপি তারা আরএসএস এর নাগপুরের প্রেসক্রিপশন মেনে তারা ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রচারটা করে রাজনৈতিক ফায়দা তুলতে চায়। সেই কাজটা তারা করে চলেছে, এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই কাজটা হচ্ছে। রাজনৈতিকভাবে তারা এই মুহূর্তে দুর্বল, তাদের দলীয় সংগঠনটা একদম তলানিতে ঠেকেছে, তাদের দলীয় সংগঠনটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। কারণ নব্য বিজেপি এবং আদি বিজেপির মধ্যে যে বিবাদ তৈরি হয়েছে, দিলীপ ঘোষ এই মুহূর্তে আর পিকচারে নেই, তাকে কোনো সভা সমিতিতে ডাকা হয় না। এই মুহূর্তে বঙ্গ বিজেপির কিন্তু রাশ শুভেন্দু অধিকারীর হাতে। আর এই শুভেন্দু অধিকারী হচ্ছে তৃণমূল থেকে আসা বঙ্গ বিজেপির প্রধান মুখ। তৃণমূলের সে নেতা ছিলেন, তৃণমূলের মন্ত্রী ছিলেন। আর শুভেন্দুর সহযোগী হিসেবে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, তারা হচ্ছেন একদিকে সজল ঘোষ, একদিকে শঙ্কুদেব পণ্ডা, অন্যদিকে রুদ্রনীল ঘোষ, আর রাজ্য বিজেপির সভাপতি হচ্ছে সুকান্ত মজুমদার। এই যে শুভেন্দু অধিকারীকে নিয়ে যে একটি বৃত্ত তৈরি হয়েছে, এই সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, রুদ্রনীল ঘোষ, সুকান্ত মজুমদারকে নিয়ে এই বৃত্তর বাইরে যারা থেকে গেছেন আদি বিজেপি, তারা কিন্তু এই মুহূর্তে খুব একটা জায়গা পাচ্ছে না, তাদের খুব একটা দেখা যাচ্ছে না। এই কারণে আদি আর নব্যদের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে, যার ফলে নিচু তলায় দলীয় সংগঠনটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও তারা ধর্মীয় মেরুকরণের প্রচারের মধ্য দিয়ে তারা তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে চাইছে। কতটা পারবে সেটা ভবিষ্যতে বলবে নিশ্চিতভাবেই। অন্যদিকে যদি আমরা আরেকবার লক্ষ্য করি, বামপন্থীদের মধ্যে এই মুহূর্তে সব থেকে বড় শরিক সিপিআইএম পার্টি, তারাও কিন্তু তাদের রাজনৈতিক ঘর গোছানো শুরু করেছে বেশ কিছুদিন আগে থেকেই। আমরা যদি একটু লক্ষ্য করি, সিপিএম পার্টির যে বিভিন্ন পর্যায়ে সম্মেলনগুলো হয়, সেই সম্মেলনে তাদের নেতৃত্ব স্থানে বিভিন্ন রদ বদল, বিভিন্ন ব্যক্তিকে তাদের সংগঠনে, বিভিন্ন স্তরের সংগঠনে, কমিটিতে অন্তর্ভুক্তি, এইগুলোর মধ্য দিয়ে তারা তাদের ঘর গোছাতে চাইছে, তাদের দলটাকে আরো শক্তিশালী করতে চাইছে, রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে চাইছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব, খুব অল্প বয়সেই, 40 বছর বয়সেই মীনাক্ষী মুখার্জির মতো একজনকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া, যে বিমান বসু ক্যাপ্টেন হিসাবে তাকে যে আখ্যায়িত করেছিলেন, সেই জায়গাটাকে মর্যাদা দিয়ে তাকে একটি বিশাল জায়গা তৈরি করে দেওয়া। এই যে অন্তর্ভুক্তিকরণ, আমরা আবার যেটা শুনতে পাচ্ছি সূত্র মারফত যে খবরটা আসছে, এই মুহূর্তে আগামী দিনে যে ডিওএফআই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে যেহেতু মীনাক্ষী মুখার্জি আর ডিওএফআই থাকতে পারছেন না, সেই কারণেই তার জায়গায় হয়তো আসতে চলেছে আরেকজন
নেত্রী, তার নাম হচ্ছে দীপশিতা ধর, এই মুহূর্তে তিনি আর প্রথাগতভাবে ছাত্র সংগঠন ছাত্র নন। তিনি স্বাভাবিকভাবেই ছাত্র সংগঠনের আর না থেকে হয়তো যুব সংগঠনে তার অভিষেক ঘটতে পারে। যথেষ্ট একজন বুদ্ধিমতী, শিক্ষিত, রাজনৈতিকভাবে সুশিক্ষিত। তিনি এবার লোকসভায় টিকিটও পেয়েছিলেন সিপিএম পার্টির পক্ষ থেকে। এইভাবে হচ্ছে এই রাজনৈতিক দলগুলো তাদের ঘর গোছাতে চাইছে। কিন্তু আমি যে কথা বলতে চাইছি, যে প্রথমেই বললাম, তৃণমূল কংগ্রেসের যে বিপর্যয় আসতে চলেছে, কেন বিপর্যয়, কিসের বিপর্যয়, এইটাই আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। তা হলো, আপনারা জানেন একটা জিনিস প্রমাণিত সত্য, তা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ক্ষমতায় টিকে আছে যে কারণে, সেটা হচ্ছে মুসলিম ভোট। দেখুন, সব হিন্দুরা তো তৃণমূলকে ভোট দেয় না। কিছু হিন্দু আছে বিজেপিকে ভোট দেয়, কিছু হিন্দু সিপিআইএম বা বামপন্থীদের ভোট দেয়, কিছু হিন্দু আছে সামান্য হলেও কংগ্রেসকে ভোট দেয়, আর কিছু হিন্দু আছে হচ্ছে তৃণমূলকে ভোট দেয়। কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা যদি একটু লক্ষ্য করি, মুসলিম ভোট তার 80% চলে যায় হচ্ছে তৃণমূলের খাতায়, তৃণমূলের বাক্সে। স্বাভাবিকভাবেই যে 70% হিন্দু ভোট, সেটা ভাগ হচ্ছে, এই 4টে ভাগে ভাগ হচ্ছে, 70% হচ্ছে হিন্দু ভোট। অন্যদিকে মুসলিম ভোট যে 30%, সেটা কিন্তু আর ভাগ হচ্ছে না, তার 80% থেকে 85%ই পাচ্ছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই তৃণমূলের হচ্ছে ভোটের বাক্সটা সব থেকে বেশি ব্যালটে ভরে যাচ্ছে হিন্দু এবং মুসলিম ভোটের সমন্বয়ে। সেই কারণেই একটা জিনিস মনে করা হয়, তৃণমূল কংগ্রেসকে আর হয়তো এই মুহূর্তে হারানো যাবে না, বা তাদের ভোটের শতাংশ খুব একটা কমবে না। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনে তার উল্টোটাই কি ঘটতে চলেছে, সেরকম কোন আভাসও কিন্তু পাওয়া গেল। কেন এই কথা বললাম, আপনারা জানেন ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি কিন্তু আপনারা জানেন মাঝে মধ্যেই দলের বিরুদ্ধে গিয়েও কিছু কথাবার্তা, বিস্ফোরক কথাবার্তা কিন্তু বলে ফেলেন, যার ফলে তৃণমূল কংগ্রেস মাঝে মাঝেই একটু অস্বস্তিতে পড়ে যায়। সেরকমই সাম্প্রতিক সময় তিনি কিছু কথাও সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, যে হুমায়ুন কবির কি কথা বলেছে এবং কেন তৃণমূল অস্বস্তিতে পড়েছে। তৃণমূলের মুসলিম ভোট বক্সে টান পড়েছে, এটা কিন্তু প্রমাণিত সত্য। সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। সব থেকে বড় কথা হচ্ছে, হুমায়ুন কবির যেটা বলেছে সেটা আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। আমি পরবর্তীকালে কোনো একটি প্রতিবেদনে সেই বিষয়টা তুলে ধরবার চেষ্টা করব। তা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রতি খানিকটা বিরক্ত হয়ে পড়েছে হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের যে সাক্ষাৎকারটা আপনাদের সামনে দেখাবো, যে কথোপকথন দেখাবো, সেখানে আপনারা পাবেন যে তৃণমূলের প্রতি হুমায়ুন কবির বেশ খানিকটা বিরক্ত, বীতশ্রদ্ধ। এবং সব থেকে বড় কথা হচ্ছে, হুমায়ুন কবির কিন্তু তলে তলে যেটা জানা যাচ্ছে, কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে। যেটা জানা গেছে যে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী, তার সঙ্গে যোগাযোগের একটা জায়গা তৈরি হয়েছে, তার সঙ্গে যোগাযোগ হয়েছে হুমায়ুন কবিরের। যদিও হুমায়ুন কবির বলেন সরাসরি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যোগাযোগ হয়নি, কেউ তাকে ফোন করেছিল প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে, তার সঙ্গে কথোপকথন হয়েছে। তবে কি কথোপকথন হয়েছে সে কথা কিন্তু তিনি প্রকাশ্যে বলেননি। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তিনি একথা বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধীর কোনো দূত, কোনো নেতৃত্বের সঙ্গে হুমায়ুন কবিরের কথা হয়েছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, আগামী দিনে কিন্তু তৃণমূল থেকে কংগ্রেসের দিকে পা বাড়িয়ে রয়েছে। আর যদি সেটা হয়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটের বড় একটা অংশ কিন্তু হুমায়ুন কবিরের হচ্ছে অঙ্গুলি হেলনে চলে, এটা ধরে নেওয়া যেতে পারে। কারণ সংখ্যালঘুদের যে নেতারা রয়েছে, তারা কিন্তু হুমায়ুন কবিরের অনেকটা ভরসা করে। যে ভরসাটা করে না, তৃণমূলের আরেকজন নেতা ফিরহাদ হাকিমকে যতটা ভরসা না করে, তার থেকে বেশি ভরসা করে এই মুসলিম যে নেতৃত্বরা রয়েছে, তারা কিন্তু হুমায়ুন কবিরের ভরসা করে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়েছে হুমায়ুন কবির। এবং হুমায়ুন কবির যে কথাগুলো বলেছে, আসুন আর কথা বাড়াবো না, কারণ হুমায়ুন কবিরের সঙ্গে কংগ্রেসের যোগ, এটা কিন্তু আজকে পরিষ্কার, জলের মতো পরিষ্কার। তার প্রমাণও কিন্তু পাওয়া গেছে। পরবর্তীকালে আপনাদের সামনে সেটা নিশ্চিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। আমার কাছে তার প্রুফ রয়েছে, তার কথোপকথনের কপি আমার কাছে রয়েছে। অন্যদিকে তৃণমূলের অস্বস্তি কিভাবে বাড়লো, আসুন এই হুমায়ুন কবিরের এই কথোপকথনগুলো আমরা শুনতেই আমার এই প্রতিবেদন শেষ হবে। এই প্রতিবেদনটি যদি মনে হয় মানুষের কাছে পৌঁছে যাওয়া দরকার, দয়া করে প্রতিবেদনটি শেয়ার করুন। বাংলায় যে সমস্ত মুসলিম অধ্যুষিত
মেজরিটি সিট আছে সেই সব সিটে মুসলিমরা কি করতে চায়, তাদের মনের মধ্যে যেটা চলে সেটাকে গ্রাসরুট থেকে তুলে আনার জন্য একটা সার্ভে টিম আমি স্পেশালি নিয়োগ অলরেডি করেছি। তারা সেপ্টেম্বরের লাস্টের দিকে বা অক্টোবরের ফার্স্টে পুজোর পরে আমাকে সার্বিক রিপোর্ট দেবে। আমি আমার দলের অনুমতি না নিয়েই, আমি একজন স্বাধীনচেতা মানুষ, আমি দল করি, দলের ক্ষেত্রে যেমন আমি শৃঙ্খলাকে মানতে বাধ্য, পাশাপাশি আমার নিজের কিছু অভিজ্ঞতা যে এই মুর্শিদাবাদ জেলায় আমরা রাজ্যের 294টা সিটের মধ্যে একটা উল্লেখযোগ্য জেলা, যেটা 22টা বিধানসভার সিট রয়েছে, 3টে লোকসভার আসন রয়েছে, 250টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, 26টি ব্লক রয়েছে। তো সেই জেলাতে আমরা যখন দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আমি দীর্ঘ একটানা 1982 সাল থেকে 2012 সাল অবধি জাতীয় কংগ্রেস করেছি। বিষয়টা হচ্ছে আমাকে কেন এটা যাচাই করতে হচ্ছে, আমাকে এটা যাচাই করতে হচ্ছে আমার কমিউনিটির লোকরা যে পরিমাণে ভোট তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে বা দিয়েছে বিগত 2016, 2021, 2024-এর লোকসভা এবং 2018-র ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং 2023-এর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেই পরিমাণে যে উন্নয়ন মুসলিম সমাজের মানুষের হওয়া উচিত, যে পরিকাঠামোর মধ্যে দিয়ে মুসলিম সমাজের যোগ্য ব্যক্তিদের চাকরি থেকে শুরু করে তাদের অন্যান্য সুযোগ সুবিধা যে পরিমাণে পাওয়া উচিত, উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে কথা আমি একবারও বলিনি, কিন্তু যে স্ল্যাপে উন্নয়ন হওয়ার কথা, মুসলিম বিধায়করা গোটা রাজ্যে 42 জন মুসলিম বিধায়ক আছে তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে 1/3-এরও বেশি 16 জন বিধায়ক আছে মুসলিম জনতা, মুসলিম বিধায়ক করেছে হুমায়ুন কবির সহ 16 জন, 20 জনের মধ্যে 4টে হিন্দু আছে, 3টে রিজার্ভ সিট শিডিউল কাস্ট, খড়গ্রাম, নবগ্রাম আর বড়ুয়া, আর বাকি একটা কাঁদি যেটা মুসলিম মেজরিটি 67% মেজরিটি সিট, সেখানে অপূর্ব সরকার সেখানে এমএলএ আছে, বাকি 16টা এমএলএ আছে মুসলিম জনতা, তাদের ভোট দিয়েছে। রাজ্য যে মন্ত্রিসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে, সেই মন্ত্রিসভায় দক্ষিণ 24 পরগনা ছেড়ে দেন, এখানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদাতে সিট কটা 12টা, সেখানে এমএলএ কটা তৃণমূলের 8টা, 4টে বিজেপি, সেখানে 2 জন মন্ত্রী, দক্ষিণ দিনাজপুরেও তাই, উত্তর দিনাজপুরেও তাই, অথচ মুর্শিদাবাদে 22-এর মধ্যে 20টা সিট, সেখানে মুর্শিদাবাদের এমএলএদের সেই সম্মান, সেই যোগ্যতা অনুসারে তাদের সেই গুরুত্ব দেওয়া হয়।